আমি যখন আমার বয়স 1.5 বছর, ঠিক তখনই আমার বাবা একটা অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে বুকে যে 5টা হাড়গুলো থাকে না বুকে, এগুলো ভেঙে যায় এবং আমরা ভেবেছিলাম যে উনি নেই। তবে আল্লাহর অশেষ রহমত, উনি আমাদের মাঝে ছিলেন, কিন্তু আমাদেরকে যে 2 টাকা রোজগার করে খাওয়াবে সেরকম অবস্থা ছিল না। এবং ফ্যামিলিগতভাবে আমরা খুবই মানে একেবারেই নিয়ম ছিলাম, বলতে পারেন আমাদের একটা ছনের ঘর ছিল থাকার মতো। বৃষ্টি আসলে আমার আম্মু আমাদেরকে মাদুর দিয়ে অথবা পলিথিন দিয়ে ঢেকে রাখতো, ঘরের উপরে দিয়ে অথবা ইটি দিয়ে ঢেকে রাখতো। এরকম অবস্থায় আমি হচ্ছে বড় হয়েছি। তো সেই সুবাদে আমাদের সংসারে হাল ধরেন আমার আম্মু, আর আমি হচ্ছে ভাইয়ের কাছে মানুষ হই। আম্মু বাবাকে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতেন, তখন তো কাজের খুব সমস্যা হতো, বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে কাজ করতেন। আর আমার তখন বয়স 1.5 বছর, আমার ভাইয়ের বয়স তখন হচ্ছে 5 থেকে 6 বছর এরকম হবে আনুমানিক। তো এইভাবেই আমরা বড় হয়েছি। এক পর্যায়ে যখন আমি একটু বড় হলাম, তো আমার মা বললেন যে আমি তো কখনো লেখাপড়া করিনি, আমি চাই যে আমার ছেলে মেয়ে লেখাপড়া করুক। এরপর আমাদের ভাই বোনকে স্কুলে ভর্তি করে দেওয়া হলো। তো বরাবরই আমি স্কুলে খুব ভালো ছিলাম, টিচার আমাকে খুবই ভালোবাসতো। কিন্তু আমার একটা প্রবলেম হতো যে সংসারে কাজগুলা, সেগুলো যখন আমি একটু বড় হয়েছি ওগুলো আমাকে করতে হতো। তো একদিন আমার স্কুলে যেতে লেট হয়ে যেত বা হোমওয়ার্কগুলো ঠিকমতো করতে পারতাম না। তো এজন্য হচ্ছে স্যাররা আমার বিষয়টা জানতো, ওনারা আমাকে সাপোর্ট দিত। আমি আসলে এই স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমার যিনি হেডমাস্টার ছিলেন, উনি সবসময় বলতেন যে ও যদি আসতে লেট করে বা কখনো পড়াটা কমপ্লিট করতে না পারে, ওকে সুযোগ দিয়ে ও টিফিনে করে দিবি। তো আমি হচ্ছে আমার যতটুকু সময় আমি পাইতাম, টিফিন টাইমটা সবাই খেলাধুলা করতো, ওই সময়টা আমি স্কুলে পড়াগুলো কভার করে নিতাম। আর বাকি সময়টা যখন আমি বাসায় আসতাম, এসে আমার বাসার সংসারের কাজগুলো করতে হইতো, যেহেতু আম্মু বাসায় থাকতো না সেই সুবাদে। তো এভাবে আমি ক্লাস 5-এ 3য় স্থান করি, যেহেতু ঠিকমতো পড়াশোনা করতে পারি না। তো প্রথমে কখনো আসতে পারিনি। তারপর আমার ফ্যামিলি থেকে খুব ভালো ছিল। আর আমার ভাইয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেল, যে দুজনকে একসাথে পড়ানো সম্ভব না, আর বিশেষ করে ছেলেদের বেলায় একটু খরচটা বেশি হয়। তো ভাইয়া বললো যে আমি তো ছেলে, সমস্যা নাই, আমি তোমার সাথে কাজ করব, আমি এখন একটু বড় হয়েছি, আর বোন পড়াশোনা করবে। এরপর আমাকে একটা ডুমরাকান্দি নামে একটা হাই স্কুল আছে আমাদের গ্রামে, ওখানে ভর্তি করে দেওয়া হলো। কিন্তু স্যার আমার খুব ভালোই চলছিল, সংসার এবং পড়াশোনা সবটাই গুছিয়ে নিতে পেরেছিলাম। যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন হচ্ছে আমি আমার পড়ায় খুব বিপত্তি চলে আসে। সেটা হচ্ছে আম্মু ছিল আমাদের সংসারে হাল ধরার একমাত্র অবলম্বন। ওনার হচ্ছে টিবি নামে একটা রোগ আছে, যেটাকে যক্ষা বলে, ওনার ওই রোগটা ধরা পড়ে। তখন আমি স্যার আমার দেখাশোনা করার মতো কেউ ছিল না, আমার দাদি বা আমার ফ্যামিলিতে ফুপু বা চাচা চাচি কেউ নেই, শুধু বাবা মা, আমরা ভাই বোন। আর আমার শুধু নানি ছিল, তো উনি অনেক দূরে থাকতেন, কন্টিনিউ আসতে পারতেন না। তো আমি তখন পড়ালেখাটা অফ করে দিই। অফ করে দিয়ে অফ করে বলতে হচ্ছে যে আমি আমার মতো বিছানায় পোশাক পায়খানা করতো, ওগুলো পরিষ্কার করতে হতো, যার কারণে আমার স্কুলেও যাওয়া হয় না, এবং কি আমি ক্লাস 8-এর দ্বিতীয় পরীক্ষাটাও দিতে পারিনি। তারপরে হচ্ছে টিচাররা বললো যে পরীক্ষা দাও না, সমস্যা নেই, তুমি ফাইনাল পরীক্ষাটা দাও। এরপরে দিলাম, দেওয়ার পরে এখন গ্রামের লোকজন বলা বলি শুরু হয়ে গেল, মেয়ে দেখতে কালো, নাই অর্থ সম্পদ, তারপরে শুকনা, একে পড়ায় কি হবে, তো জীবনে কোনো কিছু করতে পারবে না, এর মধ্যে হ্যাঁ না বিয়ে দিয়ে কথা বলে না, বলতেছে যে গরিব মানুষ, টাকা খরচ হচ্ছে প্রতি মাসে, কি দরকার এই টাকাটা না, টাকাটা জমিয়ে বিয়ের খরচ গোছাও, আমরা ভালো ছেলে দেখে বিয়ে দেবো, এমনিতে তো ভালো, সব দিক দিয়েই ভালো। আর আমি হচ্ছে ছোটোবেলা থেকে খুব মিশুক ছিলাম। আর একটা বিষয় আমার ভালো মনে পড়ে, যে আমার আম্মু এখনও বলে যে তুমি হচ্ছে আমার ঘরে চাউল ছিল না, কেউ আসলে তুমি চাউলগুলো দিয়ে দিতা, মানে পরোপকারিতা আমার খুব ছিল। তারপর কি হলো? তো যখন আমি 8-এ পরীক্ষা দিলাম, তখন আমার খুব ভালো রেজাল্ট আসছে। ক্লাস করিনি, সারা বছর ক্লাস করিনি, এমনকি আমার মা কোনো দিন আমাকে এক্সট্রা একটা টিচার রেখে দেননি। আর আরেকটা বিষয় বলি স্যার, যেটা আমি যখন ক্লাস 5 থেকে 6-এ উঠলাম, তখন আমাদের ওই গ্রামটাতে শিক্ষিত খুব কম ছিল, সেই সুবাদে ক্লাস 1 এবং ক্লাস 2 ছাত্রছাত্রীগুলো আমি টিউশনি করতাম। তখন আমাকে মাথাপ্রতি 50 টাকা করে দিত, এবং পাশাপাশি আমি ওনাদেরকে বলতাম যে আমার কাছে যদি আপনারা পড়ান, তাহলে হচ্ছে আমি আপনাদের বাচ্চাদেরকে আরবিটা ফ্রি শেখাবো, যেহেতু আমি আরবি পারতাম, খুব অল্প বয়সেই আরবিটাও শিখে নিয়েছিলাম। এরপরে ওভাবেই আমার স্কুল খরচটাও হয়ে যেত, পাশাপাশি টিউশনিটা আপনার চলতো? হ্যাঁ, টিউশনি চলতো, কিন্তু আমি যে স্কুলে যাইনি, টিউশনি বন্ধ করিনি। তারপরে কি এসএসসি করা হয়েছে? না স্যার, এরপরে হচ্ছে যখন আমি 8 থেকে সবাই করলো, তখন আমার আব্বু বললো যে না, আমার মেয়ে সেই ছোট থেকেই
নিজের সাথে যুদ্ধ করে এই সংসার টিকিয়ে রেখেছে এবং সংসারের উন্নতির জন্য হাঁস গরু ছাগল এগুলো আমি পালতাম পাশাপাশি। তো এগুলো করে যেহেতু লেখাপড়া করেছে, আমরা লেখাপড়া বন্ধ করব না, যেভাবেই হোক লেখাপড়া চালিয়ে নিব। কিন্তু স্যার মানে আমাদের যে ইনকাম যিনি করবেন উনি তো অসুস্থ, আর ভাইয়া তখনও খুব ছোট। তারপরে হচ্ছে ভাইয়া বলল যে আমি তো একা সংসার সামলাইতে পারবো না। তখন আম্মু বলল সমস্যা নেই, ও পড়াশোনা টিউশনি করবে, পাশাপাশি আমি তো এখন পরিশ্রমের কাজ করতে পারবো না, আমি হচ্ছে ছোট্ট করে একটা বাড়ির সামনে আমি হচ্ছে পিঠা বানাই বিক্রি করব, বাদাম ভেজে বিক্রি করব, এতে কিছু টাকা আসবে, তো আমাদের হয়ে যাবে। তখন আমাদের ওইখানে একটা ছিল মসজিদের ইমাম, উনি বলল কি যে আপনি একটা কাজ করতে পারেন, আপনার হচ্ছে মাদ্রাসা আছে, মাদ্রাসায় দিয়ে দিলে আপনার ওইখানে ফ্রি, বেতন দেওয়া লাগবে না, পাশাপাশি ওইখান থেকে বইও পাবে। তো এই কথা বলার পরে তখন আমার প্রস্তাবটা ভালো লাগে, যে যেহেতু আমি মুসলিম পরিবারের মেয়ে, তো আমি যদি ছোট থেকে যেহেতু আমি নামাজ পড়ি, তো মাদ্রাসায় গেলে আমি আরও ভালো কিছু এই দিকটা অভিজ্ঞ হব। এরপরে হচ্ছে আমি ক্লাস 9 ভর্তি হয়ে যাই। হওয়ার পরে ওইখান থেকে 9 ফাইনাল পরীক্ষাও আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসে, A+ আসে। আসার পরে হুট করেই ফ্যামিলিতে একটু আমাকে নিয়ে ঝামেলা হয়, গ্রামের লোকজন একটু বেশি বলা বলি শুরু করে দিল, আম্মুকে চাপ দেওয়া শুরু করলো যে কি দরকার, আর তুমি অসুস্থ, আজ বাদে কাল মরেও যেতে পারো, মেয়েকে দিয়ে এখনও পড়া চালিয়ে যাচ্ছ, দরকার কি, বন্ধ করে দাও। তো তখন আমি খুব কষ্ট লাগতো আমার, যে আমি গরিব বলে তো এই কথাটা বলতেছে, যদি আমার টাকা থাকতো তাহলে এরকম কথা বলার সাহস হতো না। যেরকম মাঝে মাঝে খুব কান্না করতাম, আর আব্বুকে প্রশ্ন করতাম যে আসলে গরিব হওয়াটা কি পাপ? আমি গরিব হয়েছি বলে আমাকে এই স্কুল থেকে ফ্রেন্ড সার্কেল কেউ আমাকে ভালো চোখে দেখে না, ওরা একটা ভালো মিশতে তেমন একটা মিশতে চায় না, কারণ আমি একে স্যার আমার ভালো স্পষ্ট মনে আছে যে আমার 6 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি একটা ড্রেস দিয়ে স্কুল করেছি। তো এই মাদ্রাসায় কি এরপরে এসএসসিটা করা হয়েছে? না স্যার, মানে পড়ালেখা ওখানেই শেষ? মাদ্রাসায় হচ্ছে 9-এ ওঠার পরে যখন 10-এ, তখন তো যে একটা ফর্ম ফিল আপ করতে হয়, তখনকার সময় 1500 টাকা দিয়ে ওটা করতে হতো। তো আমি বাসায় এসে যখন বললাম, তখন আমার আম্মু কান্না করে দিল যে আমার কাছে তো ওরকম নাই। তাহলে বিদেশে যাওয়ার পরিকল্পনাটা আসলো কবে? স্যার এটা অনেক পরে। এরপরে হচ্ছে স্যার যখন আমার পড়ালেখাটা বন্ধ হয়ে গেল ফেব্রুয়ারিতে, হুট করে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে উনি ওইখানেই মারা যান। তো মারা যাওয়ার পরে যে ভাইয়া যে আমাদের যে সংসারে যতটুকু হেল্প করতো, উনি ওটাও বন্ধ করে দিল। উনি বলল যে আমি এখন আর তোমাদের নিয়ে ভাবতে পারছি না, আমার লাইফটা আমাকে বেছে নিতে হবে। আমি কি সারা জীবন তোমাদের নিয়ে থাকবো? আমার জীবনের কোনো দাম নেই, আমি তো বড় হচ্ছি, আমাকে তো কিছু করতে হবে। তখন এটা বলার পরে তো আমি অনেক কান্নাকাটি করলাম, যে দেখো আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি, আমি প্রতিদিন স্কুল করে এসে আবার ঘাস কাটতাম, বিভিন্ন অনেক দূরে দূরে ঘাস নিয়ে মাথায় করে, ছেলেদের মতো মাথায় করে ঘাস নিয়ে আসতাম। তো খুব কান্না করেছি স্যার যখন আমাকে বললো যে আর পড়াবে না। তো এক পর্যায়ে ভাই আমার বইগুলো বিক্রি করে দেওয়ার পরে আম্মু আর কিছু বলে না। আম্মু তখন আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, টেনশনে, বাবা মারা গেছে, একটা টেনশন, তারপর আমার পড়াশোনাটা বন্ধ করে দিতে যাচ্ছে, কেউ আমাদের দায়িত্ব নিতে চাইতেছে না। তখন আম্মু বলতেছে, তখন আমার বয়স মাত্র 14+। ফেব্রুয়ারিতেই ফেব্রুয়ারি 8ই হচ্ছে আমার বার্থডে। তো ফেব্রুয়ারিতেই 25 তারিখে বাবা মারা যান। আর এরপরে এই সমস্যাগুলো সৃষ্টি হলো। তখন আম্মু এক পর্যায়ে আমার বইটই বিক্রি করে দেওয়ার পরে তো আমি অনেক কান্নাকাটি করলাম, আম্মু অনেক কান্নাকাটি করলো যে এখন আমি তো তোমার জন্য কিছু করতে পারতেছি না। এরপরে স্যার যে আম্মু চিকিৎসার জন্য অনেকের থেকে টাকা নিয়েছিলাম, তো ওগুলো ওনারাও চাপ দেওয়া শুরু করলো যে কতদিন তোমার আম্মু তো সুস্থ হচ্ছে না, তুমি টাকা দিতে পারতেছো না, এবং ব্যাংক থেকে লোন নেওয়া ছিল, ওনারাও বাড়িতে আসতো। তারপর আমি একটা গরু বিক্রি করে দিলাম, গরু বিক্রি করে ঋণগুলো শেষ করে দিলাম। এক পর্যায়ে ছাড় এমন হলো যে আমার ঘরে চাউল নাই, আম্মুর ওষুধ কিনা তো দূরের কথা, আমি যে খাবার খাবো চাউল নাই। তো আম্মুরা এসে যখন বলতাম যে আমি ভাত দাও, আম্মু হচ্ছে কান্না করে দিত। এমন অবস্থা হয়েছে স্যার, চাউলের যে খুঁটটা ওইটা আমরা গ্রাম থেকে কিনে এনে রান্না করছি। ভাই আমাদেরকে ছেড়ে ঢাকা চলে গেল। চলে যাওয়ার পরে এখন গ্রামে থেকে আমার পাশে একজন, ও হচ্ছে আবার একটা টেক্সটাইল মিলে জব করতো আমাদের গ্রামে। তখন আমাকে বললো যে দেখ পড়াশোনা আসা ছেড়ে দে, যেহেতু বইটই বিক্রি হয়ে গেছে, তো পড়াশোনা তোর হবে না, তুই আমার সাথে কাজে চল, তোর একটা ব্যবস্থা হবে। তো আম্মুকে বললাম, আম্মু রাজি হয় না, বলছে তুমি তো কখনো বাড়ির বাইরে যাও নাই, এভাবে কাজ করো নাই, তুমি কিভাবে করবে, তুমি তো এখন অনেক ছোট। তখন আমাদের পাশের বাড়ির যে আপাটা, উনি বুঝাইলো যে আমি তো আসি, আমি ওকে ম্যানেজ করে নেব।
তারপরে চলে গেলাম টেক্সটাইলে। যাওয়ার পরে স্যার আমি সকালবেলা বাসি ভাত খেয়ে যাইতাম, রাতে এসে কোনো দিন ভাত জুটতো, কোনো দিন জুটতো না স্যার। ওভাবেই হয়তো একটু কিছু খেয়ে ঘুমিয়ে পড়তাম। চাকরি শুরু করছেন? হ্যাঁ, চাকরি শুরু করে দিলাম টেক্সটাইল মিলে। টেক্সটাইল মিলে। এটা হচ্ছে 2006 সালে। কতদিন চাকরি করলেন ওখানে স্যার? 4 মাস করছি, কিন্তু স্যার আমাকে স্যালারি দেয় নাই। আচ্ছা। 1 মাস স্যালারি দিছে আর বাকি 3 মাসের স্যালারি দেয় নাই। তখন আমার খুব কষ্ট লাগতো। তারপরে কি করলেন? এরপরে স্যার ওখান থেকে আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে আমি একটা ঝুট মিলে আবেদন করলাম কাজের জন্য। তো ওখান থেকে আমাকে নিবে না, বলে তুমি ছোট মানুষ, ওইখানে যে যদি হেল্পারিও করো, ক্যানগুলো তোমার থেকে বড়। কিন্তু স্যার এটা বাস্তব কথা যে ক্যানগুলো আমার থেকেও বড় ছিল। তো তখন আমি হচ্ছে একটা ইট ভাটায় কাজের জন্য গেলাম। যাওয়ার পর ওখানেও আমাকে নিবে না, বলতেছে তুমি ছোট। তারপর অনেক কান্নাকাটি করলো। আমার গ্রামে যারা কাজ করতো, যাদের মাধ্যমে গেছি, তারা বুঝাইলো যে দেখেন ওর মা খুবই অসুস্থ, ওষুধ কেনাটা খুবই জরুরি ওদের জন্য। ইট ভাটায় মানে ইট যারা বানায়? হ্যাঁ, আচ্ছা। ওইখানে। তো তখন ওনারা আমাকে নিল। স্যার নেওয়ার পরে সবাইরে 50 টাকা করে দিত, স্যার আমাকে 30 টাকা করে দিত। তো দেওয়ার পরে আমি 40 দিন কাজ করছি, আমাকে 10 দিনের বেতন দিছে আর 30 দিনের বেতন দেয় নাই। না দেওয়াতে তখন তো আমার সংসার আরো অভাব হয়ে যাচ্ছে দিন দিন। এক পর্যায়ে এমন হয়ে গেল যে আমি খাবার পাচ্ছি না, আমার আম্মু অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে যাদের থেকে মানে দোকান থেকে বাকি নিয়ে আনতাম, ওনারা বাকি দেওয়া বন্ধ করে দিল। একটু একটু বাকি আনতাম, ওটাও বন্ধ করে দিল। বললো যে তোমাদের 5 থেকে 6 হাজার টাকা হয়ে গেছে, তোমরা এটা দিবা কি করে। এরপরে আমি আবার জুট মিলে গিয়ে অনেক রিকোয়েস্ট করলাম যে আমাকে একটা সুযোগ দেন, আমি পারি কিনা। তো ওনারা আমাকে নিল। নেওয়ার পরে 3 দিন আমাকে স্যালারি ছাড়া কাজ করাইলো। করানোর পরে তখন আমি হচ্ছে এই ক্যানগুলো এভাবে যে ধরতে হয়, আমি ধরতে পারি না স্যার, আমি ক্যানের থেকে ছোট। তখন আমাকে এক ভাইয়া বললো তুমি এভাবে হাতের পর সাজাও, ববিনগুলো হাতের পর সাজাও। যাই হোক, আপনি কোনোভাবে ওখানে কাজ করতেছিলেন। তারপরে কি হলো? এখানে কাজ করার পরে স্যার ওখানে ভালো। ওখানে কতদিন কাজ করেছেন? ওখানে স্যার আমি অনেক দিন কাজ করেছি। 2000। তো ওইটা দিয়ে আপনি সংসারে হাল চালাচ্ছিলেন? হাল চালাচ্ছিলাম। আচ্ছা, তারপরে বিদেশে যাওয়ার পরে এটা কখন আসলো? 2010 সালে আমি বিয়ে করি। গ্রাম থেকে সবাই বলতেছে মেয়ে ঝুট মিলে কাজ করে, বিভিন্ন ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে গেছে। মানে স্যার বুঝতেই পারছেন গ্রামের লোকজন কীরকম সমালোচনা করতে পারে, বিভিন্ন ধরনের নোংরা নোংরা কথা বলা শুরু করলো, যা স্যার আমি কখনোই, এগুলো আমার মাথায় ছিলই না। তারপর বিয়ে করার পরে? এরপরে স্যার আমি ওই মিলে থেকেই, আমার যে হাজব্যান্ড উনি ছিলেন ওই মিলের একটা ভালো একটা পজিশনে ছিলেন। তো উনি আমাকে দেখে বিয়ের প্রস্তাব দেন। দেওয়ার পরে আমার ফ্যামিলিতে জানাই। তো তখন আমার আম্মু বললো যে তোমার ফ্যামিলি বলতে তো তুমি আর আমি, এখন আমি তো তোমাকে কিছু করতে পারতেছি না তোমার জন্য, তুমি বরং যেখানে আমার দায়িত্ব পালন করা দরকার সেখানে তুমি আমার দায়িত্ব পালন করছো। তা আমি এখানে তোমার জন্য কি মতামত দিতে পারি, তুমি যদি বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল ওনার সাথেই হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপর কি হলো? পরে আমরা বিয়ে করে নিলাম দুজনে। বিয়ে করে নেওয়ার পরে শ্বশুরবাড়ি থেকে মানতে চাচ্ছে না। শ্বশুরবাড়ি থেকে আমাকে আমার হাজবেন্ড নিয়ে গেল, আমাকে বের করে দিল। আচ্ছা আচ্ছা। ঘরে তুলবে না, বলতেছে মেয়ে কালো, তারপরে ঝুট মিলে কাজ করে, এই মেয়ে কি ভালো নাকি, নানান ধরনের কথা বলার পরে তখন আমাকে বের করে দিল। দেওয়ার পরে সবাই বলতেছে 20,000 টাকা দিয়ে একে ডিভোর্স দিয়ে দাও। আমার হাজব্যান্ড বলতেছে না, আমি তো জেনেই বিয়ে করেছি, আমি কেন ডিভোর্স দেবো। তো অনেক এ নিয়ে গ্রাম থেকে অনেকে চাপাচাপি করছে, অনেক ধরনের সমস্যা সৃষ্টি করছে। এরপরে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। শ্বশুরবাড়িতে তো আমাকে ঘরে উঠতেই দেয়নি। আবার বাবার বাড়িতে চলে আসলাম। জুট মিলে কাজ চলতেছে? হ্যাঁ। স্যার আমি যেদিন কোর্টে থেকে বিয়ে করেছি, বিয়ে করে আমি দিনে বিয়ে করেছি, রাতে আমি ডিউটিতে গেছি স্যার। সংসার চালাতে হবে, কারণ আমার মাকে কে খাওয়াবে। রাইট। তো যেটা আমি প্রশ্নটা করছিলাম, বিদেশে গেলেন কখন? স্যার বিয়ের পরে আমার একটা বেবি হয়, বেবি হওয়ার পরে হচ্ছে গিয়ে আমি বিদেশে যাই। তো এই বেবি রেখে, জামাই রেখে, মা রেখে বিদেশে যাওয়ার সাহস কিভাবে নিলেন আপনি? স্যার যখন সংসারের প্রয়োজন বলতে স্যার আমার হাজব্যান্ড ইনকাম করে, শ্বশুর থেকে শাশুড়ি তাদের খরচ চালাইতে হয়। এখন আমার আম্মু সবসময় বলে যে একটা কথায় মাথায় রাখবা, যে তুমি যেমন আমার জন্য তোমার কষ্ট হয়, তেমনি তোমার হাজব্যান্ডেরও তোমার বাবা মার জন্য কষ্ট হয়। আর আমার হাজব্যান্ড আবার হচ্ছে একাই। হাজব্যান্ডের পারমিশন ছিল বাইরে যাওয়ার ব্যাপারে? স্যার উনি প্রথমে রাজি ছিল না, পরে উনি দেখছে যে উনি তো সংসার চালাতে পারছেন না। স্যার আমি বাসাবাড়ি কাজে গিয়েছিলাম। জি। লেবানন গিয়েছিলেন? জি, লেবানন। ওখানে কতদিন ছিলেন? স্যার ওখানে 3 বছর ছিলাম। 3 বছর ছিলেন। আপনি কেমন কষ্ট হয়েছে খুব ওখানে? হ্যাঁ স্যার, লেবাননে আমার প্রথমে আমি যখন। কত বেতন ছিল মাসে? স্যার আপনার হচ্ছে 12,000 পুরো আসতো না।